রাজনৈতিক দলগুলোর সাথে চলছে ঐক্যবদ্ধ কমিশনের দ্বিতীয় দফায় বৈঠক। আলোচনায় একমত হওয়া বিষয়গুলো ঠাঁই পাবে সনদে, জানালেন ডক্টর আলী রিয়াজ। ভোটের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না হলে ঝুঁকিতে পড়বে ডক্টর ইউনূসের ভাবমূর্তি। নিরপেক্ষ থেকে সবার মতামতকে গুরুত্ব দেওয়ার তাগিদ। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোনো পক্ষপাতিত্ব করছেন এইরকম কোনো কিছু যেন দৃশ্যমান না হয়। ডায়ালগের ক্ষেত্রে ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলকে উনি গুরুত্ব দিতে চান না, বা তিনি তার নিজস্ব একটা দলকে আবার তার পক্ষে রাখতে চান। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ট্রাইব্যুনালে গুমের অভিযোগ। ফ্যাসিস্ট আমলে নির্যাতনের শিকার সবাইকে মামলা করার আহ্বান। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যে অর্জন নিয়ে অর্থনীতিবিদদের সংশয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার তাগিদ। প্রস্তাবিত বাজেট সাংঘর্ষিক, মন্তব্য সিপিডির। প্রতি বছরই জাতীয় রাজস্ব বোর্ডের জন্য যে প্রক্ষেপণ করা হয়ে থাকে সেটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ করা হয়ে থাকে এবং তার ফলে এটার মধ্যে একটা বিরাট ঘাটতি রয়ে যায়। সিলেটের জকিগঞ্জে প্লাবন পরিস্থিতির আরও অবনতি। আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন বানভাসীরা। ব্রাহ্মণবাড়িয়া সহ কয়েক জেলার নিম্নাঞ্চল থেকে নামছে পানি। জমে উঠেছে কোরবানির পশুর হাট। জামালপুর থেকে স্পেশাল ক্যাটেল ট্রেন চালু হওয়ায় স্বস্তি। নাটোরের চক বৈদ্যনাথে চলছে চামড়া কেনার প্রস্তুতি। কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয়, আলোচনার মাধ্যমে ঐক্যমত্য হওয়ার বিষয়গুলো সনদে ঠাঁই পাবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেছেন, জুলাইয়ের মধ্যে সনদের কাজ শেষ করতে চায় কমিশন। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনার শুরুতে এসব কথা বলেন তিনি। আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হবে বিষয়ভিত্তিক। পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাব এখনও ঐক্যমত্য হয়নি সেগুলো এই পর্বে বেশি গুরুত্ব পাবে, যার অন্যতম ৭০ নম্বর অনুচ্ছেদের সংস্কার। পার্লামেন্টের স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের নেতৃত্ব বৃদ্ধি, নারীর সংখ্যা বৃদ্ধি, একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী জুলাই মাসে জুলাই সনদ তৈরি করার লক্ষ্য ঐক্যমত্য কমিশনের। এর আগে প্রথম দফায় সংলাপ 15 ফেব্রুয়ারি থেকে 19 মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব আছে, সেটাই চূড়ান্ত কথা নয়। 2 মাস আপনাদের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে পরিবর্তিত হয়েছে। আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরবো, যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আরেফিন শাকিল। আরেফিন, আজকের আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পাবে সে বিষয়ে বিস্তারিত একটু আমাদের জানাবেন। ধন্যবাদ কিছুক্ষণ আগে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছিলেন, বিএনপির পক্ষ থেকে ৭০ অনুচ্ছেদ নিয়ে আজকে আলোচনা হবে। মোটা দাগে এখন পর্যন্ত ৭০ অনুচ্ছেদ নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাচ্ছেন। সরকারের পক্ষ থেকে শুধু অর্থ বিল ছাড়া বাকি যে কোনো বিষয়ে দলের বিপক্ষে ভোট দেওয়ার যে ক্ষমতা সেটি সংসদ সদস্যদের দিতে চান। ৭০ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই প্রস্তাবনায় বিএনপি খানিকটা আপত্তি জানিয়েছে। তারা 4টি বিষয় এখানে সম্পৃক্ত করতে চায়, অর্থাৎ অর্থ বিলের সঙ্গে সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে অর্থাৎ অর্থ বিল, সংবিধান সংশোধন বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, এই 4টি বিষয়ের বাদে অন্যান্য বিষয় নিয়ে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা, এমনটাই বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে। যদিও অন্যান্য রাজনৈতিক দল তার কিছু রাজনৈতিক দল বিএনপির এই সমর্থনে বা এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন, কেউ কেউ তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরছেন। এখন পর্যন্ত বৈঠকে মূলত এই সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক নিয়ে আলোচনা হচ্ছে। এরপর মূলত আলোচনা হবে আপনি জানেন যে প্রত্যেকটি স্থায়ী কমিটি হয় প্রত্যেকটি মন্ত্রণালয়ের, সেই স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে মনোনয়ন বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা হবে।
এরপরে আলোচনা শুরু হবে নারী আসনের বিতর্ক, নারী আসনের ভোট নিয়ে, এবং সেই সঙ্গে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের একটি বিষয় নিয়ে আলোচনা হবে, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করারও প্রস্তাবনা রাখা আছে। সেসব বিষয় নিয়ে বিকালে নাগাদ আলোচনা হবে। এখন মূলত 70 অনুচ্ছেদ নিয়ে বিতর্ক চলছে। সেই রাজনৈতিক দলগুলো সেই বিতর্কে বা সেই বক্তব্যে তারা অংশ নিচ্ছেন। কলি, ধন্যবাদ আরিফিন। অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকাল 11:15টার দিকে ট্রাইব্যুনালে আসেন সালাউদ্দিন আহমেদ। সঙ্গে ছিল দলটির আইন সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, শহীদুল হক, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচার শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলে যত মানুষ হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছেন তার সবকিছুর বিচার করা হবে। এগুলো বিএনপির প্রতিশ্রুতি। আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম। আমার এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানি 19 জুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী এই 2 জনকে শাস্তি দিতে পারবেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে 1 বছরের সাজা এবং 5,000 টাকা জরিমানার বিধান আছে। 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পাওয়ার বিষয়ে গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন প্রসিকিউশন। এদিকে 5 আগস্টে চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য নাসিরুল ইসলাম, আরশাদ হোসেন, ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সম্পর্কের তিক্ততা থেকেই বিএনপি নেতাদের কঠোর বাক্যবাণে জর্জরিত হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদের মতে, সরাসরি ডক্টর ইউনূসকে নিয়ে নেতাদের কঠোর বক্তব্য চাপ প্রয়োগেরই একটি কৌশল। নির্বাচনে সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না করলে ডক্টর ইউনূসের ভাবমূর্তি আরও ঝুঁকিতে পড়বে বলে মনে করেন তিনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, রাজনৈতিক শিষ্টাচার মেনেই আচরণ করতে হবে নেতাকর্মীদের। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না। আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে, 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। ইতিমধ্যেই বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকের বক্তব্যেই স্পষ্ট হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ। বারবার নির্বাচনের রোডম্যাপের দাবি জানানো বিএনপিকে খালি হাতে ফেরার পাশাপাশি জাপান সফরে নির্বাচন ঘিরে বিএনপিকে নিয়ে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত দলটি। তাই প্রকাশ্যে দলের নেতাদের বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে ডক্টর ইউনূস প্রসঙ্গ। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, একটা ইউনূস। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি চাপ প্রয়োগেরই কৌশল বিএনপি নেতাদের এমন অবস্থান। কিন্তু এমন তিক্ত সম্পর্ক কি জরুরি ছিল? এই যে সরকারের বিরুদ্ধে যে চাপটা দেওয়া হচ্ছে, সেই চাপের একটা প্রকাশই ঘটছে নানান রকম বক্তৃতা, তার বিরুদ্ধে নানান রকম শক্ত কথা বলে আর কি। সুতরাং এটা তো তার বিএনপির যে প্রেশার টেকটিক্স, সেটারই একটা অংশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, এখনও প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখতে চান তারা। আমাদের যে পর্যায়ের নেতৃত্বই যেভাবেই কথা বলুন না কেন, অতি অবশ্যই রাজনৈতিক শিষ্টাচার মেনটেন করে কথা বলা উচিত। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে সম্মান করি, ওনার সম্মান অক্ষুণ্ণ থাকুক, সেই জন্যই আমরা বারে বারে ওনাকে তাগাদা দিয়েছি যে আপনার সম্মানে আঘাত লাগে সেরকম কোনো কর্মকাণ্ড যেন সরকারের কর্মকাণ্ডে দৃশ্যমান না হয়। বিএনপি নেতাদের বক্তব্যের সঙ্গে ডক্টর ইউনূসের প্রতি আওয়ামী লীগ সরকারের আচরণ আর বক্তব্যের তুলনাও করেন কেউ কেউ।
এই রাজনীতি বিশ্লেষক মনে করেন, রাজনৈতিক দলকে উপেক্ষা করার প্রবণতা থেকে বের না হলে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে প্রধান উপদেষ্টাকে নিয়ে আলোচনা সমালোচনা বাড়তেই থাকবে। বিএনপির এই নেতার মতে দল নিরপেক্ষ থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। আপনি নিরপেক্ষ নন, অথবা আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষতা হারিয়েছে, অথবা আপনি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোনো পক্ষপাতিত্ব করছেন, এইরকম কোনো কিছু যেন দৃশ্যমান না হয়। এই কলঙ্ক তিলক নীতি চাই না যে বাংলাদেশের নিরপেক্ষ সরকার যে পক্ষপাতিত্ব করেছে। অ্যাপারেন্টলি মনে হয় যে উনি খুব ডায়ালগে বিশ্বাস করেন, কিন্তু আমি মানে উনি ডায়ালগের ক্ষেত্রে ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলকে উনি গুরুত্ব দিতে চান না, বাট তিনি তার নিজস্ব একটা দলকে আবার তার পক্ষে রাখতে চান। উনি অনেক কিছু গেইন করেছিলেন, কিন্তু অনেক কিছু উনি লসও করে ফেললেন, দ্রুত লস করে ফেললেন। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে পূর্ণ সমর্থন ছিল বিএনপির, কিন্তু সেই সমর্থনে দিনে দিনে ভাটা পড়ছে বলেই সাম্প্রতিক নানা আলাপ ও কাজকর্মে তা স্পষ্ট হচ্ছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। সেখান থেকে সহকর্মী আরিফুর রহমান সবুজ যোগ দিচ্ছেন। সবুজ, সকাল থেকে এই কর্মসূচির খোঁজ খবর আপনি রাখছেন, সবশেষ পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। কলি, মূলত এই আন্দোলনটি বিগত 18 দিন ধরে চলছে এবং এই 18 দিন ধরে মূলত নানা আইনি জটিলতা ছিল এবং ইশরাকের যারা সমর্থকরা, যারা গত 18 দিন ধরে এই আন্দোলনটি করছেন তাকে শপথ করানোর দাবিতে, তারা বলছেন যে সরকারের একটি অংশ এই আইনি জটিলতা যেগুলো তৈরি হয়েছিল সেগুলো তৈরি করেছিল এবং সেই আইনি জটিলতাগুলোও এর মধ্যে শেষ হয়েছে। হাইকোর্ট, আপিল বিভাগ সব কিছুই নিষ্পত্তি হয়েছে, তারপরেও কিন্তু ইশরাকের যে শপথ করানোর জায়গাটি সেটি সরকারের পক্ষ থেকে করানো হয়নি। এর মধ্যেই যে মেয়াদ ছিল, অর্থাৎ বিগত নির্বাচনের পরে এই মেয়রের যে মেয়াদ ছিল সেটিও কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন মূলত কিভাবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে, ইশরাককে শপথ করানো হবে কিনা সেটি নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশনে আপিল বিভাগ থেকে যে রায়টি দেয়া হয়েছিল সেই রায়টির পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে মূলত তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের জায়গাটিতে আসার কথা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এটি গতকালকেই পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়েছে। এখন দেখার বিষয় আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত এই সিদ্ধান্তের অপেক্ষায় বিগত 18 দিন ধরে তার ইশরাকের যে কর্মী সমর্থকরা যে আন্দোলনটি করছেন সেই আন্দোলনটি এখন চলমান রয়েছে। প্রতিদিনের মতো আজকেও এই দক্ষিণ সিটির যে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কার্যালয়ের প্রত্যেকটি প্রবেশপথই বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা যায় যে বিগত 18 দিন ধরে একরকম দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কার্যক্রম, অর্থাৎ এই নগর ভবন কেন্দ্রিক যে কার্যক্রম সেটি একরকম স্থবির হয়ে আছে। শুধুমাত্র সেবামূলক অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা সহ অন্যান্য যে বাইরের কাজগুলো রয়েছে সেগুলোই রুটিন কাজগুলোই চলছে। কলি, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের দোসর অভিযোগে 44 কর্মকর্তার অপসারণের দাবিতে শাহবাগ থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করছে জুলাই ঐক্য। শিক্ষা ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, সেখানকার সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। ব্যস্ততম এই সড়কে কর্মসূচির কারণে যান চলাচলের প্রভাব কেমন পড়ছে সেই তথ্য একটু জানতে চাই। না দেখুন, এক পাশের যান চলাচল তো সেই প্রায় ঘন্টা ধরে বন্ধ রয়েছে, সুতরাং তার প্রভাব তো রয়েছেই। কিন্তু এই মুহূর্তে তারা আসলে বাইরে এসে ব্রিফ করছে এবং সেই কর্মসূচিটা আসলে এক অর্থে আজকের যে কর্মসূচি সেটি আনুষ্ঠানিকভাবে মূলত তারা শেষ করলেন। কিছুক্ষণ আগে তারা যেই প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছিল তাদের যে দাবি দেওয়া সম্বলিত যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা সচিবালয়ে গিয়েছিল এবং তারপরে কিন্তু সেখান থেকে বের হয়ে আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফ করেন এবং আজকের মতো কর্মসূচি শেষ করলেন। তারা যেমনটি বললেন, এক ধরনের আলটিমেটাম বলা যায় যে পরবর্তী সময়ে তারা আরও কঠোর কর্মসূচিতে হয়তো যাবেন। একই সঙ্গে সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের প্রতিও আহ্বান জানিয়েছে যাতে করে এই যে 44 জন সরকারি কর্মকর্তাকে অপসারণের ব্যাপারে তাদের যে দাবি রয়েছে সেই দাবির জায়গাটি যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয় এবং সেই আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সংযুক্ত
এবং বিভিন্ন সময় তাদের বিভিন্ন অপকর্মের যেই উদাহরণ বা তাদের যেই তালিকা তারা প্রকাশ করেছে সেগুলোর ব্যাপারের জন্য সরকার খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয় সেই ব্যাপারটি কিন্তু তারা আলাদা করে এই সচিবালয় থেকে বের হয়ে বলেছেন। এর আগে তারা আসলে এই শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং দোয়েল চত্বর ঘুরে কিন্তু এই সচিবালয় ঠিক শিক্ষা ভবনের এই সামনে এসে পুলিশের বাধার মুখে পড়ে এবং পরবর্তী সময় তাদের একটি 5 সদস্যের প্রতিনিধি দল যে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছিল। ধন্যবাদ আপনাকে। বাজেটে ঘোষিত রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় আছে অর্থনীতিবিদদের। বলছেন বিপুল ভ্যাট শুল্ক এবং কর আদায়ের জন্য প্রায়োগিক পথ নকশা নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা অন্যতম চ্যালেঞ্জ। বলছেন পণ্য মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সিন্ডিকেট ভাঙতে হবে। মূল্যস্ফীতির চাপে সীমিত আয়ের মানুষ, নিত্যপণ্য ও সেবা মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে। বিবিএসের প্রতিবেদন বলছে এপ্রিলে মূল্যস্ফীতির হার 9% উপরে অবস্থান করছে। এ অবস্থায় আগামী অর্থবছরের জন্য প্রাক্কলন করা হয়েছে 6.5%। অর্থনীতিবিদরা মনে করেন নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবসময় যেটা ছিল পরিসংখ্যানের ব্যাপারে আমরা বলি যেটা সঠিক পরিসংখ্যান পাই না আমরা, সেটা একটা বিষয়। আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের একটা যে গ্যাপটা আছে সেটা আইডেন্টিফাই করা দরকার, আর উৎপাদন বাড়াতে হবে। সেখানে একটা কথা আছে আবার দেখুন, এবার কিন্তু কৃষিতে বরাদ্দ কিন্তু কমানো হয়েছে। তা সেক্ষেত্রে আমরা চাচ্ছি কৃষি, আমাদের তো আসলে খাদ্যপণ্যটার উপরেই সবচেয়ে বেশি নিম্ন শ্রেণীর লোকজনের চাপটা থাকে। সে জায়গায় যদি আমরা এই কৃষি উৎপাদন যদি না বাড়াই তাহলে কিন্তু আমরা আসলেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। বরাবরের মতো অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন থেকে পিছিয়ে পড়েছে এনবিআর। এ অবস্থায় রাজস্ব আদায়ের আরও বড় প্রাক্কলন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সরকার 5,64,000 কোটি টাকার লক্ষ্য স্থির করেছে। এর মধ্যে এনবিআর আদায় করবে 4,99,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন আহরণের প্রায়োগিক পথনকশা নিয়েও সংশয় আছে। তো আমাদের রাজস্ব আহরণ সেটা মানে যতটুকু পরিকল্পনা সেই অনুযায়ী নাও হতে পারে, কম হতে পারে, এবং এর পাশাপাশি যে বিদেশের যে অর্থায়নগুলো আছে তো সেগুলো কম হতে পারে। আইএমএফের সাথে সমস্যা আপাতত মিলে গেছে, কিন্তু তারপরেও অন্যান্য যে সমস্ত উন্নয়ন সহযোগী তারা কিন্তু সেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন না। প্রস্তাবিত বাজেটে ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় ধরা হয়েছে 1,22,000 কোটি টাকা। ডলার পাউন্ডের বিনিময় হার বেড়ে গেলে অর্থবছর শেষে সুদ পরিশোধ বাবদ ব্যয় আরও বাড়তে পারে এমন শঙ্কা অর্থনীতিবিদদের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ন্যায়সঙ্গত ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার সঙ্গে প্রস্তাবিত বাজেট সাংঘর্ষিক, এমনটা মনে করছে সিপিডি। আগামী অর্থবছরে বাজেট প্রস্তাবনা পর্যালোচনা করে সংস্থাটি বলছে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলও অনুপস্থিত। কালো টাকা বিনিয়োগের বিষয়ে সিপিডি বলছে অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার বিষয়টি সংশোধন করবেন অর্থ উপদেষ্টা। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। সামগ্রিকভাবে যদি বিবেচনা করি তাহলে অভ্যন্তরীণ বাজারমুখী এবং আমদানি প্রতিস্থাপক শিল্পের যে সংরক্ষণটা ছিল সেটা অনেকটুকু কমে গেছে। আমাদের অন্যতম চিন্তার বিষয় হচ্ছে যে রাজস্ব আহরণ, এইটা আমাদেরকে এটাকে আরো এটার গতি না বাড়াতে পারলে যে উন্নয়ন কার্যক্রমগুলি, যে রাজস্ব কার্যক্রমগুলি সেগুলো আসলে অর্জন করা সম্ভব না। নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়, এপ্রিল পার হওয়া ঠিক হবে না। তবে ভোটের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়ার পক্ষে নয় জামায়াত, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের পর এক প্রতিক্রিয়ায় জামায়াতের আমির আশা করেন শিগগিরই প্রতীকও ফিরে পাবেন তারা। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে হবে। বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ বা ব্যতিক্রম কিছু করলে জামায়াত চুপ থাকবে না বলেও জানান ডাক্তার শফিক। একই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত কোনো ছাড় দেবে না বলেও জানিয়েছেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা, তারা যে জায়গাটায় বসেছেন এটা আমানতের জায়গা, সম্মানের জায়গা, বিশ্বস্ততার জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জায়গা। আমরা আশা করব তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন।
কোরবানির হাটের খোঁজ খবর জানাবো এ পর্যায়ে আপনাদেরকে। রাজধানীর গাবতলীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, সেখানকার খবরই জানাবেন সহকর্মী ভাস্কর ভাদুরী সরাসরি যোগ দিয়ে। ভাস্কর, কেমন দেখছেন কোরবানির বেচাকেনা? ক্রেতা বিক্রেতাদের সমাগম কেমন, সেই তথ্য একটু আমাদের জানাবেন, আর ক্রেতারা কি বলছেন এবারের কোরবানির পশু নিয়ে? কলি, প্রথমে যেটা বলবো, বিক্রেতার কিন্তু অভাব নেই। খামারি, বিক্রেতা, পাইকার যাই বলি না কেন, অন্যান্য যে কোনো বারের থেকে কোরবানিকে কেন্দ্র করে রাজধানী ঢাকার যে স্থায়ী পশুর হাট গাবতলী, সেখানে 4 দিন আগে এত গরুর আমদানি কিন্তু সাধারণত দেখা যায়নি। এবং গরুর যে বিভিন্ন আকারের গরু কিন্তু ইতিমধ্যেই এসে হাটে প্রবেশ করেছে। ক্যামেরার মাধ্যমে যে গরুটি দেখতে পাচ্ছেন, সেই গরুটির দাম কিন্তু চাওয়া হচ্ছে এখন পর্যন্ত প্রায় 20 লাখ টাকার উপরে। যদিও বিক্রেতা কিন্তু বলছেন যে যদি কেউ আসলেই কিনতে আসে তাহলে সেক্ষেত্রে দামের পরিমাণ 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত কমানো হবে। তারপরের গরুগুলো যদি দেখায়, এখানে প্রায় যে কয়টি গরু আছে প্রত্যেকটিরই ওজন 700 থেকে 650 কিংবা 550 কেজি ওজনের, এবং এই গরুগুলোর দাম কিন্তু কলি কোনোটির 8 লাখ, কোনোটির 6 লাখ, কোনোটির 7 লাখ পর্যন্ত চাওয়া হচ্ছে। তবে গাবতলী হাটের যে প্রধান বৈশিষ্ট্য, এই হাটে কিন্তু সব ধরনের সব আকারের গরু পাওয়া যায়। যেমনটি দেখছেন যে এই গরুগুলো, বলছিলাম যে এই গরুগুলো কিনতে হলে অন্ততপক্ষে 5 থেকে 8 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হবে। তার বিপরীত পাশেও চিত্রও কিন্তু রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে মাঝারি এবং ছোট আকারের বিপুল সংখ্যক গরু কিন্তু এই হাটে রয়েছে। ক্যামেরার মাধ্যমে এখন যে গরুগুলো দেখছেন পুলিশ, সেই গরুগুলো কিনতে হলে কিন্তু আপাতত ক্রেতা পাইকাররা চাচ্ছে 1,70,000 টাকা থেকে 2,30,000 টাকা পর্যন্ত, এবং তারাও কিন্তু বেশ কিছুটা দাম হাতে রেখে চাচ্ছেন। এবং পাইকাররা বলছেন যে যদি ক্রেতারা আসে তাহলে তাদের দামাদামের মাধ্যমে হয়তো বা প্রতিটি গরুর ওজন 30 থেকে 40,000 টাকা পর্যন্ত কমতে পারে। তবে এতটুকু বলাই যায় যে গতবারের তুলনায় এবারের হাটে যে গরুর যে অধিক মূল্য, সেই বিষয়টি এখন পর্যন্ত কিন্তু দেখা যায়নি। এবং যদি ক্রেতার সংখ্যা আরও বাড়ে, বর্তমান সময়ে কিন্তু ক্রেতা একেবারেই নেই, ক্রেতার সংখ্যা বাড়লে হয়তো বা গরুর দাম আরও কিছুটা কমে আসবে, এমনটি আশা করছেন পাইকাররা। ধন্যবাদ ভাস্কর। ঈদুল আজহা উপলক্ষে জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে 3টি স্পেশাল ক্যাটেল ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে 800 গরু নিয়ে রাজধানীতে পৌঁছেছে 2টি ট্রেন। স্বস্তির যাত্রা হয়, খামারি এবং ব্যাপারীদের ছিল বেশ আগ্রহ। এবার হাজারেরও বেশি গবাদি পশু রাজধানীতে পৌঁছাবে বলে আশা করছেন কর্মকর্তারা। দেশীয় জাতের বড় ও মাঝারি গরু নিয়ে জামালপুরের ইসলামপুর স্টেশন প্ল্যাটফর্মে হাজির খামারি ও ব্যাপারীরা। টাকা নেই না, টাকা খরচ হয় বেশি, কিন্তু এলে আর নিলে সুবিধা হয়। আপনার সুবিধা, আপনার ঘুমপাড়ি যাওয়া যাওয়া করে গরু সেভে থাকবো, কোনো অ্যাক্সিডেন্ট হবো না। 5টা গরু কিনছি, জায়গা নিয়ে যাচ্ছে প্রতি বছর যাই, বছর আল্লাহ কি দাম দিব আল্লাহ জানে। ট্রাকের ঝক্কি ঝামেলা পেরিয়ে গরুর সুস্থতা, কম খরচ ও পর্যাপ্ত নিরাপত্তার কারণে বেশ সন্তুষ্ট খামারি ও ব্যাপারীরা। গরু বেচা বিক্রি শেষে ফিরতি একটি ট্রেনেরও দাবি তাদের। ট্রেনে গেলে অন্তর কোনো অসুবিধা নাই, অন্তর কমলাপুর নামি বাইন দিই, যেগুলো ফেরত এগুলো একটু ট্রেনে ব্যবস্থা করলে ট্রেনে আনা ভালো হতো, সুবিধা হতো আল্লাহ তার কাছে। প্রথম ট্রেনটি স্টেশন থেকে 1 ঘন্টা দেরিতে ছাড়ে। সন্ধ্যার ট্রেনটিও ছিল বিলম্ব। মঙ্গলবার বিকেলে ছাড়বে শেষ ট্রেন। এ কারণে স্টেশন এলাকায় টহল জোরদার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এখানে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, এই জন্য আমরা আসছি। সার্বিক নিরাপত্তা ভালো, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। 3টা গাড়ি যাবে টোটাল, 3টা গাড়ি, প্রত্যেকটা গাড়িতে ওয়াগন থাকবে 25টা করে। প্রত্যেকটা ওয়াগনে একটা ওয়াগনে গরু ধরবে 16টি করে, যার ভাড়া হচ্ছে 8,000 টাকা। তাদের আমরা সর্বোচ্চ নিরাপত্তার সাথে পৌঁছে দেওয়ার জন্য সব ডিপার্টমেন্ট আমাদের কাজ করে। এবার 3টি ট্রেনে ইসলামপুর স্টেশন থেকে 1200 গরু যাওয়ার কথা রয়েছে। খামারি ও ব্যাপারীদের চাহিদা অনুযায়ী ট্রেনের ওয়াগান বাড়ানোর কথা জানান এই কর্মকর্তা। সরকারের লক্ষ্য হচ্ছে যে প্রান্তিক পর্যায়ের যেই খামারিরা রয়েছেন বা ব্যবসায়ীরা রয়েছেন, তারা যেন তাদের এই কোরবানির উপলক্ষে যে তাদের গৃহপালিত পশুগুলো বা কোরবানির গরুগুলোকে ঢাকায় পৌঁছাতে পারে, সেই জন্যই মূলত এই ক্যাটেল স্পেশাল ট্রেনটি পরিচালনা করা। প্রতিটি ট্রেনে 25টির এক একটি ওয়াগানে রাজধানীতে পৌঁছাবে 16টি করে গরু। ওয়াগান ভাড়া নির্ধারণ করা হয়েছে 8,000 টাকা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। কোরবানির ঈদকে সামনে রেখে নাটোরের চক বৈদ্যনাথে পশুর চামড়া কেনার প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা প্রায় 21 লাখ পিস পশুর চামড়া এই বাজারে
কেনাবেচা হবে। তবে লবণের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় সংশয় রয়েছে। কোরবানির ঈদ সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোনো কোনো ব্যবসায়ী লবণ কিনে সাজিয়ে রেখেছেন স্তূপাকারে। উত্তর এবং দক্ষিণাঞ্চলের ৩৫ জেলার চামড়া আমদানি হবে। আড়তদারদের প্রত্যাশা নগদে চামড়া বেচাকেনা করতে পারবেন। আর ব্যবসায়ীদের দাবি এই বছরও বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেই চামড়া বেচাকেনা করবেন তারা। তবে চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রধান কাঁচামাল লবণের দাম বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তা রয়েছে। কয়েকদিনের মধ্যেই লবণের দাম বেড়েছে বস্তা প্রতি ২ থেকে ২৫০ টাকা। পবিত্র ঈদ উল আজহা উদযাপনে শেকড়ের টানে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ভোগান্তি এড়াতে আগে ভাগেই বাড়ির পানে ছুটছেন তারা। ঈদযাত্রায় চতুর্থ দিনের ভোর থেকেই যাত্রীচাপ বাড়তে থাকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। দিনের শুরুতেই ভোর ৪টায় প্রথম ট্রেন ছেড়ে যায় প্ল্যাটফর্ম। এরপর সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে একে একে ছেড়ে যায় 10টি ট্রেন। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস খানিকটা বিলম্বে ছাড়লেও বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে প্ল্যাটফর্ম। আর যাত্রা নির্বিঘ্নে বাড়তি প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিটহীন কোনো যাত্রীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না প্ল্যাটফর্মে। ভোগান্তিহীন ঈদ যাত্রায় খুশি যাত্রীরা। ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছি। বাবা মার সাথে অনেক দিন যাবত দেখা হয় না, তাদের সাথে দেখা করব। 7 জন মিলে ট্রাই করে টিকিট পেয়েছি। টিকিট পাওয়া খুবই ভোগান্তির অবস্থা ছিল আমাদের। স্টেশনে অনেক আগের থেকে অনেক যানজট নেই। আশা করে যাই আমরা সুস্থ মতো বাড়ি ফিরে যাব। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে লোকালয়, বাড়ছে সুরমা নদীর পানিও। আর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাবেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, প্লাবিত এলাকার সবশেষ পরিস্থিতি জানাবেন। দুর্গত এলাকায় সাধারণ মানুষ কিভাবে আছেন সেই পরিস্থিতি একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। কলি, এই মুহূর্তে আসলে এই জকিগঞ্জের বিশেষ করে এই যে খলাছড়া ইউনিয়ন, এই ইউনিয়নের সবকটি গ্রামেই কিন্তু পানি ঢুকে পড়েছে, যেটা গতকালও বাড়িঘরে থাকার মতো পরিস্থিতি তাদের ছিল, আজ কিন্তু সেটা নেই। সে কারণেই বাড়িঘর থেকে জিনিসপত্র নিয়ে তারা নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে এখানকার লোকজন। এবং প্রতিটি গ্রামেই একই চিত্র আমরা দেখছি। সকাল থেকে যেটা দেখছিলাম যে যারা যেভাবে পারছেন, কেউ নৌকা যুগে, কেউ পানি বুক সমান, কোমর সমান পানি ভেঙে আসলে নিরাপদ আশ্রয়ের খুঁজে যাচ্ছেন। যদিও তারা গতকাল পর্যন্ত বাড়িতেই ছিলেন, এখন পানির যে বেগ সেটাও বেড়েছে, কারণ ইতিমধ্যে কুশিয়ারা নদীর পানি কমার কোনো লক্ষণ আমরা দেখছি না, এবং গতকাল থেকে এখন পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এবং নদীর পানি যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে ভাঙন যে সকল এলাকায় তৈরি হয়েছিল, সে সকল এলাকার যে ভাঙনের যে স্থানটি, সেটাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। কারণ নদীর পানির যে চাপ তৈরি হচ্ছে, সেই চাপের কারণেই মূলত ভাঙনের অংশগুলো বাড়ছে এবং প্রবল বেগে সেখান দিয়ে পানি প্রবেশ করছে, এবং প্রতিনিয়ত গ্রামের বাড়িঘরগুলোতে পানি প্রবেশ করছে, এবং সেই পানিতেই নাজেহাল হয়ে পড়ছে এখানকার লোকজন। সব মিলিয়ে লোকজন যেখানে যাচ্ছেন আশ্রয়কেন্দ্র এবং নিজেদের আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, এবং আশ্রয়কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত সরকারের কেউ এখন পর্যন্ত দেখভালে এগিয়ে আসেনি বলে আমাদেরকে একটু আগেই জানিয়েছেন। ধন্যবাদ রিপন। টানা ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীর শহীদনগর এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেখানে আমাদের সহকর্মী মামুন রশিদ অভি আছেন, তার কাছ থেকেই জানবো এই বিস্তারিত তথ্য। অভি, জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের চিত্র একটু আমাদের জানাবেন। কলি, চট্টগ্রামের টানা ভারী বর্ষণের কারণে মহানগরীর আমি এই মুহূর্তে রয়েছি ৩ নং ওয়ার্ডে, এবং এই ওয়ার্ডটিতে কিন্তু ভারী বর্ষণের কারণে রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি প্রতিটি জায়গাতেই পানি ঢুকেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে পর্যন্ত পানি প্রবেশ করেছে, ফলে মানুষের দুর্ভোগ কিন্তু একেবারেই চরমে। ভিতরে তাদের টয়লেট থেকে শুরু করে ওয়াশরুম, বেডরুম প্রত্যেকটি জায়গায় পানি ঢোকার কারণে ঘরের আসবাবপত্র যেমন নষ্ট হয়েছে, তেমনিভাবে তাদের
ঘরের পরিবার মানুষজনদেরকে একেবারেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত এক সপ্তাহ ধরে কিন্তু তাদের এই পানিবন্দী থাকার কারণে মানুষজন কোনোভাবেই আসলে কোনো কিছু করতে পারছে না, ঘর থেকে বের হতে পারছে না এবং কোনোভাবেই তাদের ঘরে পর্যন্ত কোনো ধরনের চুলা জ্বলছে না। ফলে তাদের যে খাবার দাবার থেকে শুরু করে প্রতিটি জায়গাতে তাদের প্রচুর কষ্ট পোহাতে হয়েছে এবং তারা বলছিলেন গত কয়েক দশক ধরে অন্তত এই এলাকাটি অবহেলিত রয়ে গেছে। ফলে এই জায়গাগুলোতে কখনো উন্নয়নের যে ছোঁয়া বা জলাবদ্ধতা নিরসন করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, এই জায়গাগুলোতে কখনো উদ্যোগ নেওয়া হয় না। ফলে তারা চরম ভোগান্তিতে এবং ক্ষোভ প্রকাশ করছেন। ধন্যবাদ অভি। আইপিএল এর এবারের আসরের ফাইনালের রাতে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দুই দলের সামনেই প্রথমবার শিরোপা জয়ের হাতছানি। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ১১ বছর পর ফাইনালে ওঠে পাঞ্জাব। এর আগে ২০১৪ সালে ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় এই দলটির। বিপরীতে এখন পর্যন্ত ৩বার ফাইনাল খেলে একবারও শিরোপার স্বাদ পায়নি বিরাট কোহলির বেঙ্গালুরু। সবশেষ ২০১৬ সালে ফাইনালে হায়দ্রাবাদের কাছে হারে এই দলটি। এবারের আসরে ৩ দেখায় ২বার জিতেছে বেঙ্গালুরু। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করে বিরাটরা। পরিসংখ্যান যাই হোক, আজ আইপিএল এর ইতিহাস লেখায় সুযোগ দুই দলেরই সামনে আছে। ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টের খবর এবারে। স্বাগতিক জর্ডানের বিপক্ষে আসরে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় এবং শেষ ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে পিটার বাটলার শিষ্যরা। আগের দিন রিকভারি সেশনে ব্যস্ত থাকলেও সোমবার পুরোদমে অনুশীলন করেছে দল। ম্যাচের কৌশলে নিজেদের মানিয়ে নেয়ার প্রস্তুতি নিয়েছে মানিকা ঋতুপর্ণারা। আর এই আসর দিয়ে আসন্ন এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি নিশ্চিত করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। সাবিনা মাসুরা সহ সাফজয়ী ৫ ফুটবলার খেলছেন না ত্রিদেশীয় এই ফুটবল টুর্নামেন্টে।